ওর মনে হচ্ছিল ও যেন বিপদের মধ্যে রয়েছে, কিন্তু বোঝাটা মুশকিল ছিল। কিছুদিন যাবৎ ওর মধ্যে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে, অনেকটা যেমন যখন আপনি সমুদ্রে সাঁতার কাটতে যান আর আপনার মনে হয় সমুদ্রের গভীরে কিছু একটা ঠিক নেই। তখন মনে হয় ভয়ঙ্কর কিছু ঠিক আপনার পায়ের নিচেই ঘোরাফেরা করছে। নিজেকে সে একটা বদ্ধ ঘরের মধ্যে খুঁজে পেল, যেখানে হইচই লেগে রয়েছে। চারপাশে ঘুরে বেড়াচ্ছে সাদা পোশাক আর মুখে মাস্ক লাগানো মানুষেরা। তাদের কাছাকাছি রাখা রয়েছে কিছু ধারালো অস্ত্র। মেয়েটার নিজের নাম মনে করতে খানিক সময় লাগলো। অ্যালিস লেইবার, ডেভিডের স্ত্রী। কিন্তু এই উপলব্ধিও তার মনটাকে শান্ত করতে পারল না। এতগুলো ডাক্তারদের মাঝে থাকা সত্ত্বেও তার নিজেকে একা লাগছিল। শরীর জুড়ে বইছিল যন্ত্রণা, অসুস্থতা এবং মৃত্যুর ভয়। তার বিশ্বাস তাকে খুন করা হচ্ছে, কিন্তু সেদিকে কেউ লক্ষ্য করল না। এমনকি তার স্বামী ডেভিড, সে রয়েছে অন্য জায়গায়, সম্ভবত বাইরে অধীরভাবে অপেক্ষা করছে। একটা করুণ আর্তনাদ করে উঠল মেয়েটা। যেন সে কোনো অচেনা শত্রুর সাথে জীবন মরণ লড়াই করছে। আর ঠিক তারপরই যন্ত্রণা কমে গেল তার। শরীর ছেড়ে দিচ্ছে এবার, এবং অন্ধকার ঘনিয়ে আসছে চোখ জুড়ে। সেই অন্ধকার গহ্বরে নিজেকে সে সমর্পণ করে দিল। ওর কানে এলো ধীর পায়ে কেউ যেন হেঁটে আসছে। কিছুটা দূর থেকে কেউ যেন বলল, ও এখন ঘুমাচ্ছে, ওকে একটু বিশ্রাম নিতে দাও। জায়গাটা জুড়ে ছড়িয়ে রয়েছে পশম, পাইপের ধোয়া এবং শেভিং লোশনের গন্ধ। সেই সাথে রয়েছে ডেভিড এবং ডক্টর জেফার্স। নিজের চোখ খুলে মেয়েটা বলল, আমি জেগেই আছি। কথা বলতে তার ভালো অনুভব হলো। এতে সে উপলব্ধি করল সে এখনো বেঁচে আছে। অ্যালিস, স্ত্রীর হাতটা ধরে বলল ডেভিড। অন্যদিকে নিজের মনে মনে অ্যালিস বলল, খুনিটাকে দেখতে চাও ডেভিড? চোখ খুলল অ্যালিস। ডেভিডের দিকে তাকিয়ে সে তার দুর্বল হাতটা দিয়ে চাদরটা সরালো। ওই তো, ঠিক তার হাতের কাছে শুয়ে রয়েছে খাতো, একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা, যার গাল দুটো লাল এবং নীল রঙের চোখের মণি। হাসি মাখা কণ্ঠে ডেভিড বলল, বাহ, ভারী ফুটফুটে হয়েছে তো আমাদের বাচ্চাটা। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন রে ব্র্যাডবেরির লেখা দি স্মল অ্যাসাসিন। ভাবলাম অনেকদিন তো বড়দের গল্প শোনালাম, তাই এবার একটা বাচ্চাদের গল্প শোনানো যাক। রে ব্র্যাডবেরির নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। যদি না শুনে থাকে, তাহলে রেডিও মির্চিতে মার্স ইজ হেভেন বলে একটা গল্প আছে, শুনে দেখবেন, বুঝবেন কি বলতে চাইছি। এই মানুষটার কল্পনা শক্তি যে কোন কোন দিকে যেতে পারে সেটা হয়তো কল্পনারও বাইরে। সাধারণত উনি সায়েন্স ফিকশন নিয়েই লেখালেখি করতেন, তবে উনি যে এত সুন্দর ভূতের গল্পও লিখতে পারেন সেটা আমি জানতাম না। একটু আগে বলেছি আজকের গল্পটা হলো বাচ্চাদের গল্প। সেই কথার মানে হলো আজকের গল্পটা একটা বাচ্চাকে কেন্দ্র করে লেখা, একেবারে সদ্যজাত শিশুকে নিয়ে। আর গল্পের শুরুর দিকে বলে রাখি, গল্পের কিছু বর্ণনা সব মনের মানুষের জন্য নয়। তাই যদি গল্পে কোথাও মনে হয় বিষয়টা আপনার সহ্য হচ্ছে না, তাহলে তখনই গল্প শোনা থামিয়ে দেবেন, কারণ এই গল্প কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আপনি একটু অন্য রকমের গল্প শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর শুনতে থাকুন আজকের গল্প, রে ব্র্যাডবেরির লেখা দি স্মল অ্যাসাসিন। ডেভিড লেইবার যেদিন নিজের স্ত্রী এবং সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে নিতে এসেছিল, সেদিন ডক্টর জেফার্স তার জন্য অপেক্ষা করছিলেন নিজের অফিসে। ডেভিডকে তিনি বসার জন্য ইঙ্গিত করলেন, তারপর একটা সিগার অফার করে নিজেও ধরালেন একখানা। সিগারে খানিকক্ষণ টান দিলেন তিনি, তারপর নিজের গলা পরিষ্কার করে কথা বলে উঠলেন,
ডেভিড, তোমার স্ত্রী তোমাদের বাচ্চাটাকে ঠিক পছন্দ করছে না, গম্ভীর গলায় বললেন তিনি। মানে? বুঝলাম না। থতমত খেয়ে যায় ডেভিড। বিষয়টা তার জন্য একটু কঠিন ছিল। ডেলিভারি রুমে তাকে বিপর্যস্ত লাগছিল। সে কি বলেছে সেই বিষয়ে আমি আর যাচ্ছি না, কিন্তু বাচ্চাটার সাথে যোগসূত্র হারিয়ে ফেলেছে বলে মনে করছে সে। এখন এটা হতে পারে যে এটা একটা সাময়িক সমস্যা, যেটাকে আমরা কিছু প্রশ্ন উত্তর করেই ঠিক করে ফেলতে পারি। আবার নিজের সিগারেট টান দিলেন তিনি। বাচ্চা নেওয়ায় তোমাদের দুজনেরই মত ছিল তো? এই প্রশ্ন কেন করছেন? ডেভিডকে চিন্তিত দেখালো। কারণ এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা দুজনেই বাচ্চা চেয়েছিলাম। যখন জানলাম অ্যালিস গর্ভবতী, তখন আমরা দুজনেই ভীষণ খুশি হয়েছিলাম। তাতে তো বিষয়টা আরো জটিল হয়ে যায়। যদি পরিকল্পনা না করে বাচ্চাটা নেওয়া হতো, তাহলে অ্যালিসের মনের অবস্থাটা বোঝা সহজ হতো আমাদের পক্ষে। কিন্তু বিষয়টা তো এখানে মিলছে না। ডাক্তার চুপ করে গিয়ে নিজের গাল চুলকালেন। তাহলে অন্য কোনো ব্যাপার রয়েছে। হতে পারে ছোটবেলাকার কোনো খারাপ স্মৃতি উঠে আসছে তার মনে, অথবা হতে পারে এটা খানিকের দ্বিধাবোধ এবং একজন মা যে মরণ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, ফলে একটা অবিশ্বাস তৈরি হয়েছে তার মধ্যে। যদি সেরমটা হয়, তাহলে কিছুদিনের মধ্যেই সেটা ঠিক হয়ে যাবে। ডেভিড, আমি তোমাকে এসব বলছি কারণ যদি অ্যালিস পরে বাচ্চাটাকে নিয়ে ভুলভাল কিছু বলে ফেলে, তাহলে যাতে বিষয়টা তুমি বুঝতে পারো। আর যদি অবস্থার পরিবর্তন না হয়, তাহলে আবার আমার কাছে এসো। পুরনো বন্ধুদের সাহায্য করতে আমি সর্বদা প্রস্তুত। দিনটা ছিল রোদ ঝলমলে বসন্তের দিন। ওদের গাড়িটা চলছিল রাস্তা ধরে। রাস্তার দুপাশে সারি বেঁধে গাছ দাঁড়িয়ে রয়েছে। ডেভিড সিগার জ্বালিয়ে কথা বলে চলেছিল। অ্যালিস টুকটাক তার জবাব দিচ্ছিল। এখন অনেকটা শান্ত লাগছে তার নিজেকে, কিন্তু একটা বিষয় থেকে ডেভিড কিছুতেই মন সরাতে পারছিল না। কারণ অ্যালিস বাচ্চাটাকে যত্নের সাথে ধরে নেই। মনে হচ্ছিল যেন সে হাতে কোনো অলংকার ধরে রয়েছে, কোনো বাচ্চা শিশু নয়। ডেভিড তাও মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, ওর নাম আমরা কি রাখবো? অ্যালিস রাস্তার ধারের গাছগুলোর দিকে তাকিয়ে জবাব দিল, এখন থাক, পরে দেখা যাবে। আর দয়া করে ওর সামনে ধূমপান করো না। কোনো অনুভূতি ছাড়াই কথাগুলো বলল সে। অস্বস্তি লাগে ডেভিডের। জানলা দিয়ে সিগারটা ফেলে দেয় সে। সরি, বিড়বিড় করল ডেভিড। অ্যালিসের হাতের উপর শুয়ে রয়েছে বাচ্চাটা। সূর্যের আলো এসে পড়েছে তার মুখে। তার নীল চোখ দুটো ফুলের মতো দেখতে লাগছে। অ্যালিস এই সময় বাচ্চাটার দিকে তাকায়, আর সেই দেখে ডেভিডের শির দ্বারাবে একটা শিহরণ খেলে যায়। তোমার কি ঠান্ডা লাগছে? জানতে চায় ডেভিড। হ্যাঁ, একটু। তুমি জানলাটা বন্ধ করে দেবে? বলল অ্যালিস, কিন্তু সেটা একটু ঠান্ডা ভাব ছিল না। ডেভিড জানলা বন্ধ করে দেয়। তার মনে হয় কিছু একটা ঠিক নেই। ডিনারের সময় ডেভিড বাচ্চাটাকে নিয়ে এসে উঁচু চেয়ারটায় শুইয়ে দেয়। বেশ কিছু বালিশ রেখে দেয় সেখানে। চেয়ারটা ওর জন্য একটু বেশি উঁচু নয় কি? বলে ওঠে অ্যালিস, ওকে এখন আমাদের সাথেই রাখা উচিত। এখন সব কিছু বেশ ভালোই যাচ্ছে, এমনকি অফিসেও। এই বছর হয়তো বেশ ভালো রকম ইনকাম হতে চলেছে আমার। আর জুনিয়রকে দেখো, সেও খুব খুশি। ডেভিড একটা ন্যাপকিন দিয়ে ছেলের মুখ মুছে দেয়, কিন্তু সেদিকে অ্যালিসের কোনো নজর নেই। তুমি দেখছি ওর প্রতি খুব একটা আগ্রহী নও, বলে নিজের খাবারের দিকে মন দেয় ডেভিড। লোকেরা বলে মায়েরা তাদের নিজের সন্তানের প্রতি বেশি আগ্রহী হয়। মুখ তুলে চাইল অ্যালিস। এরম কথা বলবে না, ওর সামনে একেবারেই না। তাতে কি এসে যাবে? প্রশ্ন করে ডেভিড। কণ্ঠস্বর বোধহয় একটু বেশি উঁচু হয়ে গিয়েছিল, তাই আবার গলা নামিয়ে নেয় সে। আচ্ছা, বুঝলাম। ডিনার শেষ হতে অ্যালিস কিছু বলে না। ডেভিড বাচ্চাটাকে নিয়ে উপরে রেখে আসে। ফিরে আসতে দেখে অ্যালিস বসে রয়েছে রেডিওটার পাশে। চিন্তায় হারিয়ে গিয়েছে সে। ডেভিডকে দেখতে পেয়ে চমকে ওঠে অ্যালিস। তারপর আচমকা আবেগের সাথে সে চুমু খায় ডেভিডকে। ডেভিড ভারী অবাক হয়। এখন যখন বাচ্চাটা তাদের কাছে নেই, তখন অ্যালিসকে মনে হচ্ছে সে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। ক্রমাগত ফিসফিস করে মেয়েটা বলে চলল,
থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ। মুচকি হাসে ডেভিড। আমার বাবা প্রায়ই বলতেন পরিবারের সবসময় সাহায্য করতে। অ্যালিস তার মাথাটা ডেভিডের কাঁধে রাখল। তুমি সত্যি অনেক সাহায্য করেছে। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যেন আবার আমরা শুধু দুজন বেয়ে যাই, ঠিক যেমনটা বিয়ে শুরুতে ছিলাম। কোনো দায়িত্ব ছিল না, কোনো বাচ্চা ছিল না, শুধু ছিলাম আমরা। ডেভিডের হাত চেপে ধরে সে, মুখ ফ্যাকাশে দেখাচ্ছে তার। ডেভিড, এতদিন তুমি আর আমি শুধু ছিলাম, কিন্তু এখন আমাদের কোনো রকম সুরক্ষা ছাড়া বাচ্চাটাকে সুরক্ষিত রাখতে হবে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হাসপাতালে থাকাকালীন বিষয়টা নিয়ে আমি অনেক ভেবেছি। এই জগৎ খুবই নিষ্ঠুর। তাই বুঝি? হ্যাঁ, কিন্তু আমাদের ভালোবাসা আমাদের রক্ষা করে রেখেছে। তোমার প্রতি আমার ভালোবাসা তোমাকে আমার থেকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু বাচ্চাটার বিষয়ে কি বলবে? সে ভালোবাসার মানেই জানে না। সে এখন খুবই ছোট, ফলে আমরা ওর থেকে সুরক্ষিত নই। একটা বাচ্চার থেকে সুরক্ষিত নই? ঠাট্টা সুরে বলে ডেভিড। একটা বাচ্চা কোনটা ভুল কোনটা ঠিক বোঝার ক্ষমতা রাখে না। এই বলে আচমকা থেমে যায় অ্যালিস। এই, তুমি শুনতে পেলে শব্দটা? ফিসফিস করে সে। ডেভিড একবার চারপাশে চোখ বোলায়। আমি তো কিছু শুনতে পেলাম না। লাইব্রেরির দরজাটার দিকে তাকিয়ে রয়েছে অ্যালিস। ডেভিড এগিয়ে যায় লাইব্রেরির দিকে। সব কিছু চেক করার পরেও অস্বাভাবিক কিছু চোখে পড়ে না তার। ফিরে এসে সে অ্যালিসকে বলে এখন শুয়ে পড়তে, কারণ ওকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ওরা দুজনের নিঃশব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। সেই সাথে বন্ধ করে দেয় আলোগুলো। সিঁড়ির উপরে পৌঁছে অ্যালিস তার ব্যবহারের জন্য ক্ষমা চায়। ডেভিড তখন তার স্ত্রীকে সান্ত্বনা দেয়। সে বুঝতে পারে এটা ক্লান্তির ফলেই হচ্ছে। নার্সারি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অ্যালিস যেন দ্বিধা বোধ করে। তারপর অবশেষে প্রবেশ করে ঘরটায়। ডেভিড দেখতে পায় তার স্ত্রী খুব সন্তর্পণে ক্রিপটার কাছে গেল। তারপর হঠাৎ করেই প্রায় আর্তনাদ করে বলে, ডেভিড। প্রচণ্ড ধাক্কা খেলে মানুষ যেভাবে চেঁচায় অনেকটা তেমনই শোনাল। ডেভিড দ্রুত ক্রিবের কাছে চলে যায়। বাচ্চাটার মুখটা লাল হয়ে রয়েছে এবং ঘাম জমেছে সেখানে। তার ঠোঁট জোড়া এমনভাবে নড়ছে যেন সে কান্নাকাটি করছিল। ছেলেটা কাঁদছিল, বলল ডেভিড। কিন্তু আমি তো ওর কোনো বলার সুর শুনতে পাইনি। ক্রিবের রেলিংটা ধরে বলে ওঠে অ্যালিস। দরজা তো বন্ধ ছিল। মনে করিয়ে দেয় ডেভিড, ওকে আজ আমাদের ঘরেই রেখে দাও। তুমি কিন্তু ওকে বিগড়ে দেবে, বলল অ্যালিস। ডেভিড ক্রিপটাকে শোবার ঘরে নিয়ে যায়। তারপর পোশাক পাল্টে শুয়ে পড়ে। এমন সময় একটা কথা মনে পড়ে। আমাকে শুক্রবার শিকাগো যেতে হবে, বলল সে অ্যালিসকে। ডেভিড। খুবই নিচু স্বরে কথাটা বলে অ্যালিস। অনেক মাস পিছিয়েছি, কিন্তু এবার যেতেই হবে। আমার একা থাকতে ভয় করে ডেভিড। শুক্রবার নতুন একটা কাজের লোক এনে দেবো আমি। আর তাছাড়া আমি বেশি দিনের জন্য যাচ্ছি না। ডেভিড ওকে ভরসা দেয়। তুমি বুঝতে পারছো না, আমার খুবই ভয় করছে। কাতর কণ্ঠে বলল মেয়েটা। হতে পারে আমি অকারণেই ভয় পাচ্ছি। দুজনে যখন ওরা পাশাপাশি শুয়ে পড়ল, তখন ডেভিডের নাকে এলো অ্যালিসের শরীর থেকে ভেসে আসা সুন্দর একটা গন্ধ। তুমি চাইলে মিটিংটা আরও কিছুদিন পিছিয়ে দিতে পারি। না না, তুমি যাও। আমি বুঝতে পারছি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যেটা আগে বললাম ওই চিন্তাটা আমি মাথা থেকে দূর করতে পারছি না। ভালোবাসা তোমায় আমার থেকে রক্ষা করে রেখেছে, কিন্তু বাচ্চাটা। বলে ওঠে অ্যালিস। ডেভিড কিছু বলার আগেই দেখে অ্যালিস ঘুরে গিয়ে বিছানার পাশের ল্যাম্পটা জ্বালিয়ে দেয়। দেখো। ক্রিবের দিকে ইশারা করে বলল সে। বাচ্চাটা জেগে রয়েছে, তার নীল চোখ জোড়া দিয়ে তাকেই দেখছে সে। নিজের সন্তানকে ভয় পাওয়াটা সত্যি খুবই ভয়ানক বিষয়। উগ্র কণ্ঠে ফিসফিস করে উঠল অ্যালিস। ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ও এখানে শুয়ে শুয়ে আমাদের সব কথা শুনছে আর অপেক্ষা করছি কখন তুমি যাবে, আর তারপর ও আবার চেষ্টা করবে আমাদের খুন করার। কাঁদতে শুরু করে দিল সে। ডেভিড ওকে শান্ত করার চেষ্টা করে। অনেকক্ষণ যাবত সে অন্ধকারের মধ্যে কেঁদে চলে। তারপর এক সময় অবশেষে মন শান্ত হয় তার, এবং ডেভিডের কাছে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ওর শ্বাস প্রশ্বাস এখন স্থির এবং উষ্ণ। ডেভিডও তখন ঘুমে ঢলে পড়ছিল, কিন্তু একটা শব্দ কানে আসে তার, খুব হালকা একটা শব্দ। ঘরের মধ্যে বাচ্চাটা জেগে রয়েছে
এরপর ডেভিড ঘুমের মধ্যে ডুবে যায়। সকালের দিকে যখন ফুটফুটে আলো ফুটে উঠেছে, অ্যালিস হাসি মুখে ডেভিডের দিকে তাকালো। ডেভিড তখন নিজের হাত ঘড়িটা ক্রিবের সামনে ধরে দাঁড়িয়ে রয়েছে। দেখো বাবা, কি দারুণ চকচকে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, দারুণ এবং চকচকে। ডেভিড অ্যালিসের দিকে মুখ ফেরাতে অ্যালিস তাকে একটা হাসি উপহার দেয়। তুমি চাও, এদিকে আমি চেষ্টা করবো একটু সাহসী হবার আর বাচ্চাটার যত্ন নেওয়ার, বলল সে। উত্তর অভিমুখে যখন প্লেনটা উড়ে চলেছে, ডেভিড তখন তাকালো আকাশের দিকে, পাশ দিয়ে সরে যাওয়া মেঘগুলোর দিকে। শিকাগো পৌঁছে সে কাজের মধ্যেই ব্যস্ত ছিল, কিন্তু অ্যালিস এবং বাচ্চাটার উদ্দেশ্যে প্রতিদিন চিঠি এবং টেলিগ্রাম পাঠানোর কথা সে ভুলল না। সেখানে যাওয়ার 6 দিনের মাথায় তার কাছে লস অ্যাঞ্জেলেস থেকে একটা ফোন এলো, ডক্টর জেফার্সের ফোন। কে অ্যালিস বলছো? উত্তেজিতভাবে জিজ্ঞেস করে ডেভিড। না ডেভিড, এটা আমি, ডক্টর জেফার্স। উত্তর আসে ওপাশ থেকে। ডক্টর? শান্ত মনে শোনো ডেভিড, অ্যালিসের শরীর খুব একটা ভালো নেই। তোমার এখনই বাড়ি ফিরে আসা উচিত। ওর নিউমোনিয়া হয়েছে। আমি নিজে যথাসাধ্য চেষ্টা করছি ওর সাহায্য করার, কিন্তু এখন ওর তোমাকে প্রয়োজন। ডেভিড ফোনটা রেখে দেয়। ওর মনে হচ্ছে ওর শরীরে যেন এখন আর কোনো শক্তি নেই। ঘরের চারপাশ ঘুরতে শুরু করেছে তার। অ্যালিস, আপন মনে বিড়বিড় করল সে। তার মনে তখন চিন্তার ঝড় বইছে। বেডরুমে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো ডেভিড। ডক্টর জেফার্স সেখানেই উপস্থিত ছিলেন। অ্যালিস শুয়ে রয়েছে বিছানায়, ফ্যাকাশে দেখাচ্ছে তাকে। তোমার স্ত্রী মা হিসেবে সত্যি দারুণ ডেভিড। সে নিজের থেকে তার সন্তানের পরোয়াটাই বেশি করেছে। অ্যালিসের মুখ শক্ত হয়ে উঠে আবার আগের মতো হয়ে গেল। সে এবার কথা বলে উঠল, স্বাভাবিকভাবে মায়েরা যেমনটা করে। তার বাচ্চার সাথে তার দিন কীরকমভাবে কাটল তার সমস্ত খুঁটিনাটি বলতে থাকলো সে। কিন্তু সেই কথার শেষ হচ্ছিল না। শেষমেশ সেটা পরিণত হলো নিরাশা এবং আতঙ্কে। ছেলেটা কিছুতেই ঘুমোতে চায় না। ওর কণ্ঠে দুশ্চিন্তার ছাপ লেগে। সে শুধু চোখ খুলে ক্রিবে শুয়ে থাকে আর সারা রাত কান্নাকাটি করে। আমি কিছুতেই ওকে শান্ত করতে পারি না। ডক্টর জেফার্স ধীরে ধীরে মাথা নাড়লেন। অ্যালিস তার সমস্তটা দিয়ে চেষ্টা করেছে, আর তার ফলেই ও নিউমোনিয়া হয়। কিন্তু এখনও শরীর অনেকটা সুস্থ হয়ে উঠেছে। ডেভিডের অস্বস্তি লাগছিল। আর বাচ্চাটার কি অবস্থা? চিন্তা নেই, বাচ্চাটা একেবারে সুস্থ আছে। ও থ্যাংক ইউ। ডক্টর জেফার্স চলে যেতে ডেভিড শুনতে পায় অ্যালিস ভীত কণ্ঠে ফিসফিস করছে। বলছে, ও আবার চেষ্টা করেছিল। ডেভিডের হাত চেপে ধরে অ্যালিস। আমি বারবার নিজেকে বুঝিয়েছি যে এগুলো আমার মনের কল্পনা, কিন্তু বাচ্চাটা জানে হাসপাতাল থেকে আসার পর আমার শরীর দুর্বল হয়ে রয়েছে। সে প্রতি রাতে কান্নাকাটি করে, এবং যখন ও কান্নাকাটি করে না তখন একেবারে চুপ হয়ে যায়। আমি জানি যদি আমি তখন আলোটা চালি তাহলে ওকে দেখতে পাবো, ঠিক আমার দিকেই তাকিয়ে রয়েছে। ডেভিডের অনুভব হলো ওর পেটের মধ্যে কিছু একটা দলা পাকাচ্ছে। বাচ্চাটার অন্ধকারে জেগে থাকার ব্যাপারটা সে মন থেকে সরিয়ে দিল। সেই কথার কোনো মানেই হয় না। কিন্তু অ্যালিস তখনও কথা বলে চলেছে। তার কণ্ঠস্বর এখন কর্কশ শোনাচ্ছে। জানো, আমি ওকে মেরে ফেলতে গিয়েছিলাম। হ্যাঁ, ঠিক শুনেছ, আমি ওকে খুন করতে চেয়েছিলাম। যখন তুমি বিদেশ গেলে তখন আমি ওর ঘরে গিয়ে ওকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করি। তারপর ওখানে আতঙ্কিত শরীরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, কিন্তু পরে যখন আবার সেই ঘরে যাই দেখি ও বেঁচে আছি, হাসছি, শ্বাস নিচ্ছি। তারপর কিছুতেই আমি ওকে ছোঁয়ার সাহস করতে পারিনি। আমি ওকে খাবার দিনে ওর দিকে তাকাতেও ভয় লাগছিল আমার। বোধহয় কাজের লোকটা ওর দেখাশোনা করেছিল, আমি ঠিক জানি না। কিন্তু আমি বলছি শোনো, বাচ্চাটা আমাকে ঘুমোতে দেয় না। সবসময় ভেবে যায় কিভাবে সে আমায় আঘাত করবে। আমাদের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই। আমি ওর থেকে সুরক্ষিত নই। কথা বলা শেষ হতে অ্যালিস ঘুমের মধ্যে ঢলে পড়ে। ডেভিড শুধু সেখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার নড়ার ক্ষমতা হারিয়ে যাচ্ছিল শরীর থেকে।
কোনো কিছু চিন্তাও সে করতে পারছিল না। পরদিন ডেভিড জানতো তাকে কি করতে হবে। সে সোজা চলে যায় ডক্টর জেফার্সের অফিসে এবং ওনাকে সব কিছু খুলে বলে। ডক্টর ওর কথা শান্তভাবে শোনে এবং তারপর মুখ খুলে বিষয়টাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, বললেন তিনি। নিজের সন্তানের প্রতি মায়ের এরকম ভিন্ন প্রকার আচরণ হওয়াটা মাঝে মধ্যে স্বাভাবিক হয়। আমরা এটাকে বলি অ্যাম্বিভালেন্স, অর্থাৎ কোনো মানুষের প্রতি ভালোবাসা এবং ঘৃণা একই সময়ে উপস্থিত থাকা। বাচ্চারাও তাদের মাকে মাঝে মধ্যে অপছন্দ করে থাকে। কিন্তু আমি তো কখনো আমার মাকে অপছন্দ করিনি, জানালো ডেভিড। বেশিরভাগ মানুষ সেটা মানতে চায় না। আমরা সচরাচর নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করি। যদি আমরা চেয়ার থেকে পড়ে যাই, তখন আমরা দোষ দিয়ে আসবাবপত্রটাকে, নিজের ভুলটা দেখি না। যদি আমাদের ব্যবসায় ক্ষতি হয়, তখন আমরা ভাগ্য বা পরিস্থিতির উপর দোষ দিয়ে থাকি। অ্যালিস বাচ্চাটাকে দায়ী করছে কারণ সন্তান জন্ম দেওয়ার সময়কার মৃত্যু যন্ত্রণা এবং তার নিউমোনিয়ার জন্য। সেও ঠিক একইভাবে নিজের সমস্যাটাকে অন্য একজনের উপর তুলে দিচ্ছে। এখন যেটা তোমার করা উচিত তা হলো ওকে ভালোবাসা এবং আদর যত্ন করা। ওকে মনে করাও বাচ্চা জিনিসটা কতটা নিরীহ আর তাদের দাম কত। তাকে দেখাও যে বাচ্চার জন্য নিজের জীবন দেওয়াটাও সার্থকতার কাজ। যদি সামনের মাস অব্দি ওর কোনো পরিবর্তন না হয়, তাহলে আমার একজন পরিচিত সাইকিয়াট্রিস্টের সাথে পরিচয় করিয়ে দেব, কেমন? নাও, এবার তুমি যাও আর মুখ থেকে চিন্তার ছাপটা দূর করো। কিছুটা আশ্বস্ত হয়ে ডেভিড সেখান থেকে বেরিয়ে যায়। গ্রীষ্মকাল আসতে অবস্থার খানিক উন্নতি হলো। ডেভিড নিজের মনোযোগ দিয়ে কাজ করার পরেও নিজের স্ত্রীকে সময় দিতে একেবারেই ভুলতো না। অ্যালিসও নিজের শারীরিক ক্ষমতা আবার অর্জন করতে শুরু করলো এবং সেই সাথে অনেকটা পথ হাঁটাও চালু করলো সে। তাকে এখন আর উত্তেজিত হতে দেখা যায় না এবং যতটা বোঝা যাচ্ছে সে নিজের ভয়টাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র একটা দিন ছাড়া, সেটা গরমের একটা রাত ছিল। ঝোড়ো হাওয়ায় বাড়ির আশেপাশের গাছগুলো নাড়া দিয়ে ওঠে। অ্যালিসের ঘুমটা ভেঙে যায়। সে তখন কাঁপছিল। ডেভিডের হাতের আড়ালে নিজেকে লুকিয়ে নেয় সে। কিছু একটা এখানে আছে, আমাদের দেখছে। ফিসফিস করে বলল সে। ডেভিড আলো জেলে চারদিক ভালো করে দেখে বলে, না না, কেউ নেই, হয়তো খারাপ একটা স্বপ্ন দেখেছিলে। ডেভিড আবার আলোটা নিভিয়ে দিতে অ্যালিস হালকা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ে। ডেভিড ওকে জড়িয়ে ধরে। মনে মনে ভাবে, মেয়েটা সত্যিই অদ্বিতীয়। এমন সময় ওর কানে আসে ঘরের দরজাটা হালকা যেন ফাঁক হলো। সেটা খুলে যাবার কোনো কারণ সে ভেবে পেল না। এখন ঝড়টাও থেমে গেছে। অন্ধকারে সে চুপচাপ শুয়ে থেকে অপেক্ষা করল। তার কানে আসছিল নার্সারি ঘর থেকে বাচ্চাটার কান্নার শব্দ। শব্দটা যেন অনেক দূর থেকে ভেসে আসছে, আর তারপর সেটা অন্ধকারে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে। ডেভিড খুব সন্তর্পণে বিছানা থেকে নেমে পায়ে স্লিপার আর গায়ের রোগ ছড়িয়ে নিল। সে ঠিক করলো সিঁড়ি দিয়ে নিচে নেমে দুধ গরম করে সেটা নিয়ে আসবে বাচ্চাটার জন্যে। কিন্তু সিঁড়িতে একটা পা রাখা মাত্র নরম কিছু একটা বস্তু ঠেকে তার পায়ে, ফলে তার ভারসাম্য হারিয়ে যায়। কিন্তু ভাগ্যবশত ঠিক সময় রেলিংটা ধরে ফেলায় উল্টে পড়তে পড়তে বেঁচে যায় সে। তার বুকের ভেতরটা তখন ধরফর করছে। কোন জিনিসে তার পা লেগেছিল সেটা যাচাই করতে সে নিচের দিকে তাকায় এবং খুঁজে পায় একটা জোড়া তালি দেওয়া পুতুল। এটা হলো সেই খেলনাটা যেটা সে বাচ্চাটাকে হাসানোর জন্য এনেছিল। পরদিন সকালে অ্যালিস গাড়ি করে ডেভিডকে অফিসের উদ্দেশ্যে নিয়ে চলে। মাঝ রাস্তায় সে হঠাৎ গাড়ি থামিয়ে তাকায় ডেভিডের দিকে। আমি কিছুদিন বাইরে ঘুরতে যেতে চাই, কিংবা দূরে কোথাও যেতে চাই। আমি বাচ্চাটার আশেপাশে কিছুতেই থাকতে পারছি না। যেন মনে হয় ও আমাকে একেবারে সহ্য করতে পারে না। জানি না কেন, কিন্তু আমার বিশ্বাস, যদি আমি এখান থেকে অন্য কোথাও চলে না যাই, তাহলে খারাপ কিছু একটা ঘটে যাবে, বলল সে। তার গলা হালকা হালকা কাঁপছে। ডেভিড গাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর গাড়িটার সামনে দিয়ে ঘুরে উঠে আসে ড্রাইভারের সিটে। তুমি এবার একজন সাইকিয়াট্রিস্ট দেখাবে, শান্ত কণ্ঠে বলল সে।
আর যদি উনি বলেন যে আমাদের কোথাও বেরিয়ে আসা উচিত, তাহলে আমরা তাই করব। কিন্তু এভাবে আর চলতে পারে না। এই বিষয়গুলো আমাকে অসুস্থ করে তুলছে। অ্যালিসের চোখের কোণ জুড়ে জলের রেখা ফুটে উঠল। সে মাথা নাড়িয়ে কান্না জড়ানো কণ্ঠে বলল, ঠিক আছে, আমি তাই করব। ডেভিড তার স্ত্রীকে কিস করল। গুড গার্ল, এবার চলো, দেখে শুনে চালাও। গাড়িটা আবার চলতে শুরু করলো। ডেভিডের মনে হচ্ছিল তার কাঁধ থেকে একটা বড়সড় বোঝা নেমে গেল। অফিসে পৌঁছে ও ফোন করলো ডক্টর জেফার্সকে এবং অ্যালিসের জন্য একজন সাইকিয়াট্রিস্ট দেখে দিতে বলল। অফিসে কাজের চাপ ছিল বেশ। ডেভিডের কেমন অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল, যেন অ্যালিসের আতঙ্কটা তার মধ্যেও ঢুকে গিয়েছে। কাজে মন দিতে তার সমস্যা হচ্ছিল। দিন শেষে তার শরীর যখন কাহিল হয়ে গিয়েছে, তখন বাড়ি যাওয়ার কথাটা ভেবে কিছুটা স্বস্তি পেল সে। এলিভেটর দিয়ে ওঠার সময় সে মনে মনে ভাবে, আগের রাতে সিঁড়িতে পুতুল খুঁজে পাওয়ার বিষয়টা সে অ্যালিসকে বলবে। তারপর ভাবল, না থাক, বলার প্রয়োজন নেই। আকস্মিক ঘটনা তো ঘটেই থাকে, তাই না? বাড়িতে আসতে সে লক্ষ্য করল সবকিছু কেমন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। তখন ওর মনে পড়ল যে কাজের লোকটার আজ ছুটি আছে। বড় করে একটা শ্বাস নিয়ে সে বাড়ির দরজাটা খুলল। ভিতরে পা রাখতে ওর চোখ গেল সিঁড়ির দিকে। সেখানে সূর্যের সোনালি আলো এসে পড়েছে এবং নিচের দিকে পড়ে রয়েছে সেই জোড়াতালি দেওয়া পুতুলটা। কিন্তু সেই খেলাটার দিকে তখন তার নজর নেই। তার নজর তখন অ্যালিসের দিকে। মেয়েটা উল্টে পড়ে রয়েছে সিঁড়ির নিচে। দেখে লাগছে কোনো তুবড়ে যাওয়া খেলনা পুতুল, যে এখন আর খেলতে চায় না। অ্যালিস মারা গিয়েছে। সমস্ত বাড়িটায় ডেভিডের হৃদস্পন্দন ছাড়া আর কোনো শব্দ নেই। ডেভিড ছুটে গিয়ে জড়িয়ে ধরল অ্যালিসের শরীরটা, যেন তার বিশ্বাস হয়তো জেগে উঠবে মেয়েটা। কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই অ্যালিসের শরীরে। ডেভিড বারবার অ্যালিসের নাম ধরে উচ্চস্বরে ডাক দিল, কিন্তু কোনো উত্তর সে পেল না। সম্ভবত সে সাহায্যের জন্য কাউকে ফোন করেছিল, ওর ঠিক মনেও নেই। হঠাৎ করেই ও নিজেকে খুঁজে পায় উপরতলায় নার্সারি রুমে, তাকিয়ে রয়েছে ক্রিপটার দিকে। পেটের ভিতরটা কেমন গুলিয়ে উঠছে ওর। বাচ্চাটার চোখ দুটো এখন বন্ধ, কিন্তু তার সমস্ত মুখ লাল এবং ঘামে ভিজে রয়েছে, যেন সে কান্নাকাটি করছিল। অ্যালিস মারা গেছে, বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলল ডেভিড। ও মারা গেছে। তারপর হঠাৎ করে হাসতে শুরু করে দেয় সে। হাসতেই থাকে, কিছুতেই নিজেকে থামাতে পারে না, যতক্ষণ না ডক্টর জেফার্স এসে সেখানে প্রবেশ করেন এবং থাপ্পড় মারেন ডেভিডকে। নিজেকে সামলাও ডেভিড, বললেন ডক্টর। অ্যালিস সিঁড়ি থেকে নিচে পড়ে যায়, অস্পষ্ট কণ্ঠে বলে উঠে ডেভিড। নিচে পড়ে থাকা একটা পুতুলে পা লেগে অ্যালিস উল্টে যায়। গতরাতে আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছিল, জানেন? ডাক্তার নিজের মাথা নাড়লেন। বাচ্চাটার জন্য আমি একটা ভালো নাম খুঁজেছি, জবাব দেয় ডেভিড। তার গলা কাঁপছে। আমি এখন থেকে ওকে ডাকবো শয়তান বলে। তখন অনেক রাত হয়ে গিয়েছিল। বাড়িতে অনেক মানুষ আসলো এবং গেল, কিন্তু অ্যালিস সেখানে ছিল না। লাইব্রেরি রুমে ডক্টর জেফার্সের সামনাসামনি বসেছিল ডেভিড। অ্যালিস পাগল ছিল না, ধীর কণ্ঠে বলল ডেভিড। বাচ্চাটাকে ভয় পাওয়ার তার কাছে ভালো একটা কারণ ছিল। জেফার্স দীর্ঘশ্বাস ছাড়ে। বাচ্চাটাকে দোষ দিও না, অ্যালিস একটা খেলনায় পা লেগে পড়ে গিয়েছিল। শয়তানটাকে দোষ না দেওয়ার কথা বলছেন? এরকম কথা বলা বন্ধ করো ডেভিড। ডেভিড নিজের মাথা নাড়ে। রাতের দিকে অ্যালিস অদ্ভুত শব্দ শুনতে পেত। আপনি জানেন সেই শব্দগুলো কে করত? ওই বাচ্চাটা, যার সবে মাত্র 4 মাস বয়স। অন্ধকারে চলাফেরা করতো সে, আমাদের কথা শুনতো, আর আমি যখন আলো জ্বালতাম তখন সে লুকিয়ে পড়তো কোথাও। আমি চাই তুমি এইসব কথা বলা বন্ধ করো, দৃঢ় গলায় বললেন জেফার্স। আমি যেটা ভাবছি সেটা আমাকে বলতে দিন। আমি যখন শিকাগোতে ছিলাম তখন অ্যালিসকে কে জাগিয়ে রাখতো? ওকে কে অসুস্থ করে তোলে? ওই বাচ্চাটা। আর যখনও অ্যালিসকে খুন করতে পারে না, তখনও চেষ্টা করে আমাকে মেরে ফেলার। একটু বিরতি নিয়ে ডেভিড একটা সিগারেট জ্বালায়।
বিষয়টা খুবই সহজ ডাক্তার। সিঁড়িতে একটা খেলনা রেখে দাও, তারপর সারা রাত ধরে কেঁদে চলো যতক্ষণ না বাবা দুধ নিয়ে আসছেন তোমার জন্যে। আর সেটা করতে গিয়ে সে হোঁচট খেয়ে উল্টে পড়বে সিঁড়ি দিয়ে। খুবই সহজ একটা পরিকল্পনা, কিন্তু খুবই কার্যকরী। সেটা আমার উপর কাজ করেনি, কিন্তু অ্যালিসের উপর করেছে। বাচ্চারা এসব চিন্তা করতে পারে না ডেভিড। ডাক্তার ওকে বোঝানোর চেষ্টা করে, না হয়তো সাধারণত তেমনটা হয় না, কিন্তু এই জিনিসটা অন্যরকম। ও নিজের মস্তিষ্ক দিয়ে চিন্তা করতে পারে। আর তাছাড়া আমরা বাচ্চাদের মস্তিষ্কের বিষয়ে কতটাই বা জানি। অ্যালিসকে বিরক্ত করার সমস্ত কারণ ছিল ওর কাছে। অ্যালিস জানতো বাচ্চাটা স্বাভাবিক নয়, আর হয়তো সেটাই ঠিক। আপনি বাচ্চাদের বিষয়ে কতটা জানেন ডাক্তার? সাধারণ বিষয়গুলো নিশ্চয়ই, কিন্তু আপনার কি কখনো মনে হয়নি কিছু বাচ্চারা অন্যদের থেকে একেবারে আলাদা হতে পারে? ডেভিড এবার আরেকটু ঝুঁকে আসে ডক্টরের কাছে। বিষয়টা আপনাকে স্পষ্ট করে বলি এবার। ধরুন কয়েক লক্ষ বাচ্চার মধ্যে কিছু বাচ্চা যারা চিন্তা শক্তি নিয়ে জন্মগ্রহণ করছে, তারা চিন্তা করতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে, যেমনটা জন্তু জানোয়াররা করে থাকে। জন্তু জানোয়াররা সবকিছু দ্রুত শিখে ফেলে, কিন্তু বাচ্চাদের সাধারণ কৌশল শিখতে কয়েক বছর সময় লেগে যায়। কিন্তু যদি কোটির মধ্যে একটা বাচ্চা যদি সবার থেকে আলাদা হয়, যার মধ্যে সত্তা এবং সচেতনতা একেবারে শুরু থেকেই আছে, তাহলে সেই বাচ্চাটার পক্ষে দুর্বল এবং অসহায়তার ভান করাটা খুব সহজ হবে নাকি? কিন্তু অন্যদিকে মনে মনে ফাঁদ পেতে চলেছে সে। সেই বাচ্চাটা সব রকম সন্দেহের থেকে নিজেকে আড়াল করে অন্যকে ক্ষতি করার কাজটা খুবই সহজভাবে করতে পারবে। জেফার্স বিরক্তির সাথেই নিজের মাথা নাড়লেন। খুবই অপ্রীতিকর একটা ধারণা। আমি যেটা বলছি সেটা অবশ্যই অপ্রীতিকর, কিন্তু একটা বাচ্চার জন্ম দিতে গিয়ে কতজন মা মারা গেছে, কতবার ছোট একটা জীবন বাঁচাতে গিয়ে অন্য একজনের মৃত্যু ঘটেছে। এই অদ্ভুত লালমুখ জীবগুলো যারা রাতের অন্ধকারে চলাফেরা করে বেড়ায়, তাদের চিন্তাধারার বিষয়ে আমরা কল্পনাও করতে পারবো না। এদের মস্তিষ্ক খুবই সাধারণ, যার মধ্যে ভরে রয়েছে জগতের সমস্ত ঘৃণা আর নিষ্ঠুরতা। শুধু নিজেকে সুরক্ষিত রাখা ছাড়া এরা আর কিছুই ভাবে না। আর এখানে নিজেকে সুরক্ষিত রাখার প্রধান কাজটা ছিল নিজের মায়ের থেকে মুক্তি পাওয়া। আচ্ছা ডাক্তার, বলুন তো, পৃথিবীতে বাচ্চাদের থেকে স্বার্থপর আর কে আছে? কেউ না। জেফার্স ভুরু কুঁচকালেন, বুঝতে পারলেন না কি উত্তর দেবেন। ডেভিড তার মুখের সিগারেটটা ফেলে দেয়। আমি এটা বলছি না যে বাচ্চাটা খুবই শক্তিশালী, তবে সাধারণ বাচ্চাদের তুলনায় এর জোর একটু বেশি আছে। সে এতটা শক্তিশালী যার সাহায্যে ও আমাদের কথা শুনতো সবসময়, সারা রাত কান্নাকাটি করত, আর এতটাই যথেষ্ট ছিল। জেফার্স ওর কথা বন্ধ করার জন্য বললে, তাহলে তুমি বলতে চাইছো এটা একটা খুন? কিন্তু খুনের জন্য একটা মোটিভ লাগে। একটা বাচ্চার কাছে কি ধরনের মোটিভ থাকবে? ডেভিডের কাছে যেন উত্তরটা আগে থেকেই প্রস্তুত ছিল। ভেবে দেখুন, যে বাচ্চার এখনো জন্ম হয়নি, তার কাছে মায়ের পেটের থেকে আর শান্তিপূর্ণ স্থান কোথায় আছে? কোথাও নেই। সেখানে ওরা স্বপ্নের রাজ্যে উড়ে বেড়ায় এবং সময় সময় পুষ্টিও পেয়ে যায়। সেই সাথে থাকে নিস্তব্ধতা। তারপর হঠাৎ করেই জোর করে তাকে নিয়ে আসা হয় কোলাহলপূর্ণ একটা জগতে, যেখানে নিজেরটা তাকে নিজেই বুঝে নিতে হবে, খাবার জোগাড় করতে হবে এবং ভালোবাসার খোঁজ করতে হবে। বিষয়টা খুবই অভদ্র নয় কি? তাই বাচ্চাটা এতে তীব্র বিরক্তি প্রকাশ করেছে। সে এখানে ঠান্ডা বাতাসকে ঘৃণা করতে শুরু করে। এখানে বড় জায়গা এবং বাকি সমস্ত পরিবর্তন তার পছন্দ হয় না। তখন তার মাথায় এসে ভর করে এই জগতের জন্য ঘৃণা, কারণ তার শান্তি আমরা ভঙ্গ করেছি। আর সেই শান্তি কে ভঙ্গ করল? তার মা। তার অযৌক্তিক মন তখন তার মায়ের প্রতি শুধু ঘৃণা অনুভব করে। অন্যদিকে বাবাও তেমন ভালো নয়, কারণ এতে তারও অবদান রয়েছে, তাই তাকেও মেরে ফেলো। যদি তোমার কথা সত্যি হয়, তাহলে পৃথিবীর সমস্ত মায়েদের নিজের সন্তানের থেকে ভয় পাওয়া উচিত, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই। বাচ্চাটার কাছে একটা নিখুঁত অজুহাত রয়েছে, তাই না? শত শত বছর ধরে ডাক্তারি চিন্তাধারা ওদেরকে রক্ষা করে গেছে। সবসময় এটাই বলা হয়েছে যে ওরা নিষ্পাপ এবং নিরীহ। কিন্তু আসল সত্যিটা হলো, বাচ্চারা ঘৃণায় পরিপূর্ণ অবস্থায় জন্ম নেয় এবং সময় যত এগোতে থাকে সেটা আরও খারাপের দিকে অগ্রসর হয়। সদ্য জন্ম নেওয়া বাচ্চারা কান্নাকাটি করে এবং বিভিন্ন রকমের শব্দ করে তার মা বাবাকে বিরক্ত করাটা সহজ, কিন্তু তার বয়স যখন বাড়তে শুরু করে তখন তারা তাদের ক্ষমতা হারায়। সুতরাং যখন তাদের কাছে সুযোগ রয়েছে, তখন সেটার সদ্ব্যবহার কেন করবে না? তারা আরও শক্তি অর্জন করার কথা কেন ভাববে না? হয়তো পরে কাজটা করলে দেরি হয়ে যাবে। তাই ছোটবেলাটাই হলো তাদের জন্য মোক্ষম সময়।
ডেভিডের গলার স্বর এবার খাদে নেমে গেল। আমার ছোট্ট বাচ্চাটা রাতের দিকে ক্রিবে শুয়েছিল, তার মুখটা লাল এবং ঘামে ভরা। জোরে জোরে শ্বাস নিচ্ছিল সে। সারা রাত কাদার ফলে এমনটা হয়েছিল? না, সেটা নয়। এর কারণ ছিল রাতের দিকে সে ক্রিব বেয়ে নিচে নামে, তারপর হামা গুড়ি দিয়ে অন্ধকার হলওয়েতে এসে পৌঁছায়। বুঝলেন তো, আমার ছোট্ট বাচ্চাটা হলওয়েতে এসে পৌঁছায়। আমি ওকে খুব খারাপভাবে আঘাত করতে চাই ডাক্তার। ডাক্তার তড়িঘড়ি এক গ্লাস জল এবং সেই সাথে কিছু ওষুধ এগিয়ে দিলেন ডেভিডের দিকে। তুমি কাউকে আঘাত করবে না, তুমি এবার টানা 24 ঘন্টা ঘুম দেবে। ঘুম দিলে তোমার শরীর সুস্থ হবে। এই ওষুধটা খাও। ডেভিড জল দিয়ে ওষুধটা খেয়ে নিল, তারপর ধীরে ধীরে উঠে চলল সিঁড়ি বেয়ে। কাজ শেষে ঘুমে ঢলে পড়ার আগে হলওয়ে থেকে কিছু একটা শব্দ কানে এলো তার। কে? দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলো ডেভিড। কিছু একটা নড়ে উঠল হলে। ডেভিড ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। পরদিন সকালে ডক্টর জেফাস এসে হাজির হলেন সেই বাড়িতে। দিনটা খুবই মনোরম। তিনি ঠিক করেছেন ডেভিডকে নিয়ে গ্রামের দিকে বেড়াতে যাবেন। এতে করে ছেলেটার বিশ্রাম নেওয়াটাও হবে। ডক্টরের ওষুধের দরুন ডেভিড তখন উপরতলায় ঘুমাচ্ছে। জেফাস ডোরবেল বাজালেন, কিন্তু কোনো উত্তর এলো না। তারপর দরজার হাতলটা ধরে চাপ দিতে তিনি দেখলেন সেটা খোলা রয়েছে। তিনি ভিতরে প্রবেশ করলেন। নিজের ডাক্তারির ব্যাগটা একটা চেয়ারের উপর রাখলেন তিনি। ভিতরে হাঁটার সময় তার মনে হলো সাদা রঙের কিছু একটা সিঁড়ির উপর দিকে নড়াচড়া করছে, কিন্তু সেদিকে তিনি নজর দিলেন না। এমন সময় আচমকা তার নাকে এলো একটা গন্ধ। ঘরের মধ্যে গ্যাস লিক হয়েছে। জেফার্স আর কোনো সময় নষ্ট না করে সোজা ছুটে যান উপরতলায় ডেভিডের ঘরে এবং দেখেন ডেভিড বিছানায় নিস্তেজ অবস্থায় শুয়ে রয়েছে। দরজার সামনে রাখা একটা জেট থেকে গ্যাস লিক হচ্ছিল। ডাক্তার দ্রুত গ্যাস বন্ধ করে জানলাগুলো খুলে দেন। ডেভিডের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। অনেক ঘন্টা যাবৎ সে মৃত। গ্যাসের ফলে কাঁচতে কাঁচতে জেফার্স বেরিয়ে আসেন ঘরটা থেকে। ডেভিড কোনোভাবেই নিজে থেকে উঠে গ্যাস চালু করতে পারত না। সে তখন ঘুমের ঘোরে আচ্ছন্ন ছিল। সুতরাং এটা কোনো আত্মহত্যা নয় নাকি? খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে জেফার্স এগিয়ে চললেন নার্সারি ঘরের দিকে। ঘরের দরজাটা বন্ধ ছিল। উনি দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। তারপর সোজা হেঁটে গেলেন ক্রিবের দিকে। ক্রিবটা একেবারে খালি। ডক্টর জেফার্সের পা কাঁপছিল তখন, তাও উনি ওখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর অবশেষে নিজের সাথেই কথা বলা শুরু করলেন। পরিস্থিতির কোনো একটা মানে বের করতে চান তিনি। নার্সারির দরজাটা বন্ধ ছিল বলে তুমি তোমার জায়গায় আর ফিরে যেতে পারোনি। দরজাটা বন্ধ হয়ে যেতে পারে সেটা হয়তো তুমি কল্পনা করোনি, কিন্তু মাঝে মধ্যে এরকম ছোটোখাটো ভুল আমাদের পরিকল্পনায় বাধার সৃষ্টি করে। তিনি অনিশ্চিতভাবে চারপাশে একবার নজর বোলান। আমি জানি আমি তোমাকে বাড়ির মধ্যেই কোথাও খুঁজে পাবো। কোথাও না কোথাও লুকিয়ে আছো তুমি। তুমি এমন কিছু হবার ভান করছো যেটা তুমি নও। ডাক্তারকে খানিক বিভ্রান্ত দেখালো। তিনি নিজের মাথায় হাত বুলিয়ে মুখে হালকা হাসি ফুটিয়ে তুললেন। আমিও এখন ডেভিড আর অ্যালিসের মতোই কথা বলা শুরু করেছি, কিন্তু আমি কোনো প্রকার ঝুঁকি নিতে পারবো না। আমি সব কিছুর বিষয়ে নিশ্চিত নই, কিন্তু তবু আমি কোনো ঝুঁকি নেব না। তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে এলেন এবং ডাক্তারের ব্যাগটা খুললেন। সেখান থেকে কিছু একটা বের করে শক্ত করে চেপে ধরলেন হাতে। এই সময় হলের দিক থেকে ক্ষীণ একটা শব্দ এলো কানে। ছোট কিছু একটা শব্দ। সচকিত হয়ে উঠলেন জেফার্স। আমি নিজে হাতে সার্জারি করে তোমায় এই জগতে নিয়ে এসেছি, মনে মনে ভাবলেন তিনি। আর এখন আমাকে আরও একটা সার্জারি করে তার উল্টোটা করতে হবে। তিনি ধীর পায়ে খুব সাবধানে কয়েক পা এগোলেন হলওয়ের দিকে। হাতে কিছু ধরা রয়েছে তার। দেখো তো সোনা, এই চকচকে জিনিসটা কি সুন্দর, তাই না? তার হাতে ধরা রয়েছে একটা স্ক্যালপেল।